আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রুদওয়ানা বিনতে জলিল। ব্যাটারি চালিত রিকশা বন্ধে অনেক দিন ধরেই বিভিন্ন মহলে কথা উঠছিল। অনেক সময় এই রিকশা অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়া নিয়ে সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে বন্ধের নির্দেশ আসে বুধবার। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যেখানে বলা হয় 22 মহাসড়কে নিষিদ্ধ করা হয়েছে। 2 সিটিতে এই রিকশা বন্ধে শুধু নিষেধাজ্ঞা নয়, বন্ধে ব্যবস্থা নিতে হবে। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও দেদারসে চলাচল করছে ব্যাটারি চালিত রিকশা। পাশাপাশি হেলমেট ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হলেও তার প্রতিফলনও দেখা যাচ্ছে না। এখন এই অটো রিক্সা যে বন্ধ করে দেয়, তাহলে যে হাজার হাজার মানুষ যে অটো রিক্সাগুলো চালায়, ঠিক আছে, তাহলে তারা কি করে খাবে? রিক্সা চলা ঠিক না, কিন্তু কত হলো যে আমাদের সরকার এই তো আবার এগুলির ইনপোর্ট করে আইনা করতেছে। ইনপোর্ট বন্ধ করে দেখ, এগুলো বন্ধ হয়ে যাবে। আর যদি ইম্পোর্ট বন্ধ করতে না পারে, তাহলে তাদেরকে একটা লাইসেন্সের ব্যবস্থা করে দেখ। এটা তো গভর্নমেন্টের একটা রাজস্বের ব্যবস্থা হবে। দর্শক, রাজধানীর আসাদ গেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, যে নির্দেশনাটি এসেছে যে জ্বালানি তেল বিক্রি করা হবে না হেলমেট ছাড়া, সেক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা কিভাবে এটি দেখছেন এবং কি নির্দেশনা পালন করছেন কিনা? ঋতুরা, আসলে যে নির্দেশনাটি দেয়া হয়েছে এটি কিন্তু অনেক আগেও দেয়া হয়েছিল। এর আগেও কিন্তু এটি তারা কার্যকরী যে ভূমিকা সেটি তারা রেখেছিলেন, এখনও কিন্তু সেটি তারা রাখছেন। তবে যেটি আগের সংবাদেও বলছিলাম যে রাজধানীতে কিন্তু বেশিরভাগ মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা হেলমেট ব্যবহার করেন। এই ব্যবহারটি কম হয় ঢাকার বাইরে জেলা শহরগুলোতে। সেখানে আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেটি আমরা সংবাদগুলোতে তুলে ধরবো। তবে রাজধানীতে আমরা দেখেছি 100 জনের ভিতরে 1 জন হেলমেট ছাড়া আসছেন। তবে এখানকার যারা পাম্পের লোকজন রয়েছেন তারা তাদেরকে সতর্ক করেছেন, যেহেতু দীর্ঘদিন পরে এই নিয়মটি আবারও চালু করতে বলা হয়েছে, সে কারণে তারা সতর্ক করছেন। এবং কর্তৃপক্ষ বলছেন যে এটি 100-তে 1 জন হয়, তারা প্রথম 2 দিন 3 দিন যখন তাদেরকে তেল দেন না, তৃতীয় বা চতুর্থ দিন থেকে এই ধরনের লোকজন আর পাওয়া যায় না, তারা সবাই হেলমেট ব্যবহার করে। তো হেলমেট ব্যবহারের ক্ষেত্রে আমরা যারা রাইডার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে সেফটির জন্যই তারা মূলত হেলমেট ব্যবহার করেন, তেলের কোনো বিষয় না। তারা নিজেদের সেফটির জন্যই হেলমেট ব্যবহার করে তারা চলাচল করে। আর অটোরিকশার বিষয়ে আমরা তেজগাঁ বিভাগের ট্রাফিক বিভাগের যিনি ডিসি রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন। তিনিও কিন্তু আসলে বলেছেন যে অটোরিকশাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আসলে ট্রাফিক ডিপ্লয়মেন্ট যে এলাকাগুলোতে হয়, অর্থাৎ মূল সড়কে, সেখানে কিন্তু কোনো ধরনের অটোরিকশাগুলো চলাচল করে না। এবং সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে তারা কিন্তু সেখানে তাদের যে ট্রাফিক আইন সেটি প্রতিফলন করতে পারে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাকিব কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন পাম্পে যে হেলমেট ছাড়া জ্বালানি দেয়া হচ্ছে না, সে ব্যাপারে মালিকরা যেটি করছেন যে সতর্ক করে দিচ্ছেন 2-1 জন যারা আসছেন। চট্টগ্রামে কি অবস্থা একটু জানবো। জি রিদওয়ানা, যেমনটি বলেছেন, আসলে নো হেলমেট নো ফুয়েল এই নীতি কিন্তু চট্টগ্রামে কার্যকর হচ্ছে না। চট্টগ্রামে কিন্তু আসলে যেভাবে পারছে সেভাবে কিন্তু নিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, একজন ব্যক্তি কিন্তু ফুয়েল নিচ্ছে কিন্তু হেলমেট ছাড়া। এখানে কিন্তু নো হেলমেট নো ফুয়েলের যেই নীতি সেটা কিন্তু কার্যকর হচ্ছে না। যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা ফুয়েল নিচ্ছেন এবং যারা ফুয়েল দিচ্ছেন তারা কিন্তু এই নির্দেশনাটি মানছে না। তাদেরকে যদিও বলা হতো, তাদেরকে যদি নির্দেশনা দেওয়া হতো আসলে নো হেলমেট নো ফুয়েল, তাহলে কিন্তু হয়তো তারা না দিয়ে পারতো, কিন্তু এখন যেভাবে পারছে সেভাবে কিন্তু নিচ্ছেন। তবে আমরা একটি জায়গায় দেখেছি, একটি প্রতিষ্ঠানে লেখা আছে হেলমেট ছাড়া, হেলমেটবিহীন তারা কিন্তু ফুয়েল দিবে না। এটা কিন্তু একটি ফুয়েল স্টেশনে আমরা দেখেছি। তবে চট্টগ্রাম শহরে প্রায় 1/2 ফুয়েল স্টেশন আছে। এই 1/2 ফুয়েল স্টেশনে কিন্তু কোনোটাতে কিন্তু এই নির্দেশনা মানা হচ্ছে না। শুধুমাত্র চকবাজারের একটা প্রতিষ্ঠানে আমরা দেখেছি শুধুমাত্র নো হেলমেট নো
ফুয়েল এই কথাটি লেখা আছে। বাকি সবগুলোতে কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু ফুয়েল নিচ্ছে আগের মতোই। এখানে কোনো নির্দেশনা কেউ মানছে না। আমরা কথা বলেছিলাম যে ফুয়েল স্টেশনের মালিকদের সাথে, তারা বলেছে আসলে এটি মাত্র কার্যকর হচ্ছে, হয়তো 2-1 দিনের মধ্যে এটা কার্যকর হতে পারে। তবে এখানে যারা সচেতন মানুষ আছে তারা জানিয়েছেন এই বিষয়টি আসলে তাদেরকে বাইফোর্স করতে হবে, প্রেসার দিতে হবে, তারপরে তারা হয়তো মানবেন, না হলে কিন্তু তারা এটি মানবেন না। তবে এই জন্য যারা সচেতন নাগরিক আছে তারা জানিয়েছেন এটা আসলে ওদেরকে বুঝাতে হবে, ওদেরকে বুঝাতে পারলেই কিন্তু হয়তো এটা কার্যকর হবে, না হলে কিন্তু কোনো কার্যকর হবে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সিটির বাইরে যেই গাড়িগুলি চলছে সেখানেও কিন্তু এটার কোনো কার্যকর হচ্ছে না বলে অনেকে অভিযোগ করে বলেছেন। রিজওয়ানা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে নো ফুয়েল নো হেলমেটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল। দেশের 5 বিভাগে আবারও তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা 6টায় এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। 5টি বিভাগ হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা এবং বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে জলীয় বাষ্প বেশি থাকায় এই এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর এই তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এর মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে। এরপর আগামী রোববার থেকে তাপমাত্রা কমতে পারে। রবি এবং সোমবার থেকে ঢাকা বিভাগ সহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে তীব্র গরমে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রাজশাহীতে দুর্ভোগে আছেন মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছেন দুর্ভোগে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। ভোর 3:45টার দিকে তাকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। আর এই সফরে তিনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক এবং বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। গত 14 মে ঢাকায় আসেন ডোনাল্ড লু। এর আগে তিনি ভারত এবং শ্রীলঙ্কা সফর করেন। চলতি বছর 7 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর ডোনাল্ড লুর এটাই ছিল প্রথম ঢাকা সফর। বাজারে হু হু করে বাড়ছে মাছ, মাংস এবং ডিম সহ নিত্যপণ্যের দাম। ফলে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষজন। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, সঙ্গে বেড়েছে ডিমের দাম। কিছুদিন আগেরও 35 থেকে 40 টাকা হালির ডিম এখন খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা হালিতে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে, বরং 4 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। কোরবানির ঈদ সামনে রেখে যৌক্তিক কারণ ছাড়াই বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। গরুর মাংস বাজার ভেদে 770 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। লাল ডিম বিক্রি করতেছে আপনার এখানে বর্তমান বাজারে হলো 140 টাকা, 145 টাকা ডজন। আর সাদা ডিম হলো 140 টাকা ডজন। এর আগে আছিল 120 টাকা ডজন, আর সাদাটা ছিল 110 টাকা ডজন। মানে মুরগি সরবরাহ হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে, তার কারণে আর কি ডিমের দাম বাড়তি। মুরগি আদারের দাম বেশি। সোনালি 370 টাকা কেজি, ব্রয়লার হলো 220 টাকা কেজি, লেয়ার 350। সমাধান তো আমাদের কাছে নেই, আমাদের যেরকম কিনা ওরকম বিক্রি, বুঝছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকায় আগুনে পুড়ে গেছে কয়েকটি মার্কেট এবং অর্ধশতাধিক টিনশেড ঘর। গেল রাত 3টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায় ভোগড়া বাইপাস এলাকার স্থানীয় রফি মাতুব্বর সহ কয়েকজন মার্কেট এবং টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 13 বছর অপেক্ষার পর অবশেষে লেবানন থেকে নিজ দেশে ফেরার সুযোগ পেল লাখ লাখ সিরিয়ান শরণার্থী। দীর্ঘ আলোচনার পর শুরু হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া। এরই মধ্যে 225 জন শরণার্থী নিরাপদে সিরিয়ায় পৌঁছেছে বলে জানায় লেবাননের নিরাপত্তা বিভাগ। এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে লেবাননে আশ্রয় নেন অন্তত 8 লাখ সিরিয়ান। তবে গৃহযুদ্ধ এখনো বন্ধ না হলেও এর মাত্রা কমে এসেছে, ফলে স্থিতিশীলতা বিরাজ করছে দেশটির অনেক অঞ্চলে। এমন পরিস্থিতিতে লেবাননের সঙ্গে আলোচনায় বসে শরণার্থী প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিরীয় প্রশাসন।
ফিলিস্তিনের গাজায় দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। এমন অবস্থায় গত 48 ঘন্টায় রাফা থেকে পালিয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শহরটি থেকে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 6 লাখ মানুষ। এছাড়া রাফা শহরের পাশাপাশি উত্তর গাজার জাবালিয়াতেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে প্রায় 100 টন ত্রাণ সহায়তা নিয়ে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশ্যে রওনা করেছে যুক্তরাজ্যের একটি জাহাজ। অন্যদিকে রাফায় স্থল অভিযানের সময় গেল মঙ্গলবার এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। খেলার খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 1:40 যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়ান দেয় টিম টাইগার্স। ফ্লাইট ধরতে রাতে বিমানবন্দরে একে একে উপস্থিত হন ক্রিকেটাররা। প্রধান কোচ হাথুরু সিংহে সহ কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সবাই যান এই বহরে। শুধু স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ পরে দলের সঙ্গে যোগ দেবেন। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবতরণ করবে। বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের কোচ এবং অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপে টাইগারদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।